ইতিহাস গতকাল থেকে আজকে পর্যন্ত কিংবা আরও আজকের ম্যাচটা শেষ হওয়ার আগ পর্যন্ত আরও একটি স্পেসিফাই করে বললে এই ম্যাচের ফার্স্ট ইনিংস পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে একটা চর্চিত শব্দই ছিল ইতিহাস। কারণ শ্রীলঙ্কাকে যদি বাংলাদেশ আজকে হারাতে পারত, আমার কথার ধরনও হয়তো এরকম থাকতো না, সোজা বাংলায় বললে। কারণ শ্রীলঙ্কাকে বাংলাদেশ কখনোই তাদের ঘরের মাঠে সিরিজ হারায়নি, এই কথাটা অনেকবার বলেছি। আর এই কথাটা যেন বলতে না হয়, এই কথাটা যেন পরিবর্তিত হয়, সেজন্যই আমরা সবাই প্রত্যাশা করেছিলাম, দোয়া করেছিলাম। আমাদের ক্রিকেটাররা সেই প্রত্যাশাটা নিয়েই মাঠে নেমেছিলেন। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। কিন্তু সেটা তারা পূরণ করতে পারেননি। এমনকি সেই প্রত্যাশা পূরণের জন্য বা সেই লক্ষ্য পূরণের জন্য শ্রীলঙ্কাকে হারানোর জন্য যেই ফাইটটা দেওয়া দরকার, সেই ফাইটটাও তারা দিতে পারেনি। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করে 285 রানের যেই সংগ্রহ তারা স্কোরবোর্ডে দিয়েছে, বাংলাদেশের সামনে যে টার্গেটটা তারা ছুড়ে দিয়েছে, সেই টার্গেট পূরণে আমার মনে হয় না কোনো বাংলাদেশির কখনোই মনে হয়েছে যে বাংলাদেশ সেই টার্গেট পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তোবা প্রথম জুটির যেই অল্প কয়েক রানের জুটিটা ছিল, তখন পর্যন্ত হয়তো একটু সম্ভাবনা জেগেছিল, কারণ তখন একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং, 300 রানের টার্গেটের স্টাইলেই ব্যাটিং করা হচ্ছিল। এরপর আপনি আর কোন জায়গায় বলতে পারবেন যে বাংলাদেশ ফাইট করেছে? ফাইট করার মতো কোন স্টেজে গিয়ে বাংলাদেশ খেলেনি। আপনি হয়তো তাওহিদ হৃদয় আর মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন দুইজনের যেই দুইজনের যেই জুটিটা গড়ে উঠতে যাচ্ছিল, তখন হয়তো আপনি বলতে পারবেন যে একটু হয়তো বাংলাদেশের দিকে ম্যাচটা ঝুঁকতে যাচ্ছে, কিন্তু তাও হয়নি। কেন? কারণ তারা উইকেটে টিকে থাকতে পারেননি। ক্যাপ্টেন আজকে আফটার ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি এসে এই কথাটাই বলেছেন, তার এই মূল কথাটাই বলেছেন যে যখনই সেট হতে যান তখনই তারা আউট হন। 10 জন ব্যাটার আউট হয়েছেন, 10 জন ব্যাটারের মধ্যে 6 জন ব্যাটার বোল্ড হয়েছেন। আপনি একটা জিনিস হয়তোবা আজকে খুব ভালো করে দেখেছেন, ফাস্ট বোলাররা বল করছেন, হয় বাংলাদেশের ব্যাটারদের ব্যাট প্যাডের মাঝখান দিয়ে স্টাম্প ভাঙছে, কিংবা ইনসাইড এজ হয়ে স্টাম্প ভাঙছে। এটা একদম রেগুলার উইকেট টেকিং পলিসি হয়ে গেছিল শ্রীলঙ্কার, হয়ে গেছে আজকের ম্যাচটাতে। এই ধরনের পারফরমেন্সের পর জবাবদিহিতা কি দিয়েছেন মেহেদী হাসান মিরাজ? তিনি বলেছেন যে তারা ভালো ব্যাটিং খেলতে পারেননি, আর আরও একটা যেটা সামনে দাঁড় করিয়েছেন মেহেদী হাসান মিরাজ, যেই অজুহাত বলবো না আমি, যে কারণটা তিনি দাঁড় করিয়েছেন সেটা হচ্ছে সন্ধ্যার পর, অর্থাৎ সূর্যের আলো ডুবে যাওয়ার পর, নিভে যাওয়ার পর উইকেটটা আরও একটু ভালো হয়ে গেছে বোলারদের জন্য, তাই ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। আমি জানি না যদি শ্রীলঙ্কা পরে ব্যাটিং করতো তাহলে এরকম কিছু হতো কি না। আরও বেশ কয়েকটা কারণ সামনে এসে দাঁড়িয়েছে, যেগুলো নিয়ে হয়তো কখনো সেভাবে আমি অন্তত আমার ক্যারিয়ারে যেই কয় বছরই এই ধরনের আলোচনা আমি শুনিনি। যেই প্লেয়িং স্টাইল নিয়ে পর্যন্ত কথা বলেছেন আজকে ক্যাপ্টেন বলেছেন যে তিনি কিংবা বাংলাদেশ দলের ব্যাটাররা উড়িয়ে মারতে পছন্দ করে, আর উড়িয়ে মারতে গিয়ে যে যখন দেখেছে যে সীমানাটা অনেক বড়, সেই কারণে রিস্ক টেকিংয়ের একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে এইটা যে এক্সপ্লেনেশনটা যে ঠিকঠাক দাঁড়ায় না, সেটাও কিন্তু একদমই স্পষ্টভাবেই প্রকাশ পেয়েছে ক্যাপ্টেন মিরাজের কথার পর। কারণ যখনই তিনি বাউন্ডারির কথা বলেছেন, তখনই তাকে প্রশ্ন করা হয়েছিল শুধুমাত্র শ্রীলঙ্কার একজন ব্যাটারের রেফারেন্স দিয়ে। কুশল মেন্ডিস 18টা বাউন্ডারি মেরেছেন তার ইনিংসটাতে, তিনি ছক্কা হাঁকিয়েছেন, তাহলে তিনি কিভাবে হাঁকিয়েছেন তার জবাবও বাংলাদেশের ক্যাপ্টেন দিয়েছেন। তিনি বলেছেন যে তাদের উচিত ছিল
4-এর বাউন্ডারির দিকে যাওয়া, কিন্তু তারা নিজেদের ফ্রিডম অনুযায়ী খেলতে গিয়েছেন। তিনি তার দলের সবাইকে সেই ফ্রিডমটা দিয়েছেন, এই কারণেই হচ্ছে সবাই আউট হয়েছে। তবে এই কথাতে আমি একটা জিনিস পজিটিভ খুঁজে পাই, আর সেই পজিটিভটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ যখন বলেছেন যে তিনি তার প্লেয়ারদের যেভাবে খেলতে চায় তিনি সেভাবেই তাদের খেলতে দিতে চান। এই ব্যাপারটা এখন হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে আজকে কালকের মধ্যে এর রেজাল্ট আসছে না, মারতে গিয়ে আউট হচ্ছে, কিংবা নিজেদের মন মতো করে খেলতে গিয়ে আউট হচ্ছে। মিরাজ যেটা বলেন যে ইমোশন, কারণ হচ্ছে আপনি ইমোশনটা আপনাকে দেখাতেই হবে, আপনাকে ইমোশনটা দেখাতেই হবে। এখানে আমি ক্যাপ্টেনের সাথে শতভাগ অ্যাগ্রি করব, কারণ ইমোশনটা আপনি যদি আপনার ইমোশন অনুযায়ী খেলতে পারেন, নিজের ইমোশন স্যাটিসফাই করে খেলতে পারেন, তাহলে আপনি আপনার সেরা খেলাটা দিতে পারবেন। আর ক্যাপ্টেন হিসাবে তিনি তার ক্রিকেটারদের যেই ফ্রিডম দিচ্ছে, এই ফ্রিডম অনুযায়ী যদি ক্রিকেটাররা নিজেদের মেন্টালিটি টিমের সাথে সেট করে ফেলতে পারে, তাহলে আপনি আজকে না পেলে কালকে, কালকে না পেলে পরশু রেজাল্ট যে পাবে, অ্যাজ এ টিম রেজাল্ট যে পাবে, এটা কনফার্ম বলা যায়। মিরাজ মাত্র 3 ম্যাচের ক্যাপ্টেন, তিনি 3 ম্যাচই তার বয়স হয়েছে ক্যাপ্টেন্সির, তখন এখনই তিনি একটু ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে তিনি টিমটা গোছাচ্ছেন, আর টিমটা যদি গুছিয়ে যায় তাহলে টিম রেজাল্ট দিবে। আরও প্রশ্নের উত্তরও তিনি দিয়েছেন যে ক্যাপাবিলিটি আছে, ভালো ক্রিকেটার প্রডিউস করছে, কিন্তু এখন পর্যন্ত সেই রেজাল্টটা যেই ক্যাপাবিলিটি ক্রিকেটারদের আছে সেই রেজাল্টটা বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশ দল এখন পর্যন্ত সেভাবে দিতে পারছে না। আমরা আশা করব খুব শীঘ্রই এই সিনারিওটা চেঞ্জ হবে। আমরা আশা করব বাংলাদেশ যেই ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটি মাঠে দিতে পারবে, যেই ফ্রিডমটা দল থেকে, টিম থেকে, ক্যাপ্টেন থেকে পাচ্ছে ক্রিকেটাররা, সেই ফ্রিডমের শতভাগ ইউজ ক্রিকেটাররা করতে পারবে, সেই ফ্রিডম থেকে শতভাগ রেজাল্ট বের করে আনতে পারবে। তবে শেষ হতাশা দিয়ে শেষ হলেও আমরা হতাশ হতে চাই না, শেষ করতে চাই একটা আবারও আশায় বুক বাঁধার গল্প নিয়ে। আমরা বাংলাদেশিরা, বাংলাদেশি ক্রিকেট যারা আমরা ফলো করি, বাংলাদেশি ক্রিকেট নিয়ে আমরা যারা বাঁচি, কারণ আমাদের এই একটা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি আমরা বুকে ধারণ করি, সেটা হচ্ছে আশা, নতুন দিনের আশা। ক্রিকেটে ওয়ানডের ফরম্যাটটা আমরা হেরে গেছি, টি20 ফরম্যাটটাও শুরু হবে এখানেই, এই মাঠেই একদিন বাদে, মাঝখানে কালকের দিন পরশু দিন থেকে শুরু হবে। সেই ম্যাচটা, সেই প্রথম ম্যাচটা পারলে খেলতে হবে সিরিজে, সেই ম্যাচে আমরা ভালো রেজাল্ট চাই, ভালো রেজাল্ট করে ঘুরে দাঁড়াতে চাই। টি20 ক্রিকেটে নতুন ক্যাপ্টেন লিটন দাসকে শুভকামনা জানাতে চাই, আর এতটুকুই আশায় আমরা বাঁচতে চাই। বাংলাদেশ ক্রিকেট ভালো খেলুক, বাংলাদেশ ক্রিকেট ভালো করুক। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্ডজি।